আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ক্লাস 9-এর 5th চ্যাপ্টার বিংশ শতকে ইউরোপ, মানে হচ্ছে রুশ বিপ্লব, জাততন্ত্র ইত্যাদি নিয়ে। পুরোটা তো একদিনে সম্ভব না, কিছুটা। আমি জানি যে টিউশনের সময় সামনে বসিয়ে স্টুডেন্টদের বোঝানো যত সহজ, রেকর্ডিং করে বোঝানো অতটা সহজ না বা অতটা ভালো হয় না। তবুও যদি স্টুডেন্টদের কোনো কাজে লাগে, সেই জন্যেই আমার এই চেষ্টা। ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে সব সময় পাবে না, সময় সুযোগ মতো পড়াশুনোর জিনিস পেতে পারো। অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে, মানে হচ্ছে অষ্টাদশ শতকের শেষ ভাগে, রাশিয়ায় রোমানভ রাজবংশের শাসন চলছিল। 300 বছরেরও বেশি সময় ধরে এই রাজবংশ রাশিয়াকে শাসন করেছিল। এই বংশের যে রাজারা, তারা নিজেদের শক্তির চিহ্নরূপে তারা জার উপাধি গ্রহণ করেছিল। তাই তাদের এই শাসনকে বলা হতো জারতন্ত্র। প্রথম জার উপাধি নিয়েছিলেন রাজা চতুর্থ আইভান। তারপর থেকেই এই রোমানভ যে শাসনকাল, সেটা জারতন্ত্র নামে পরিচিত। রাশিয়ায় যে আধুনিকরণের সূত্রপাত ঘটেছিল তা হয়েছিল পিটার দ্য গ্রেটের সময় বা মহান পিটারের আমলে। সেই জন্যে এই পিটার দ্য গ্রেটকে বলা হয় আধুনিক রাশিয়ার জনক। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো ছোট কোশ্চেন পেলাম, যেমনি জাততন্ত্র কি, পিটার দ্য গ্রেটকে, রোমানভ বংশের শাসন কত বছর চলেছিল, ইত্যাদি ইত্যাদি। এরপরে আমরা জানব যে পরের কোশ্চেন সেটা আমরা জানব এই যে জাততন্ত্রের সময় তখন রাশিয়ার অবস্থা কেমন ছিল। এটাও একটা 2 নম্বরের কোশ্চেন আসতে পারে। যার শাসিত যে রাশিয়া, সেখানকার মানুষদের সামান্যতম অধিকার ছিল না। এই সময় রাশিয়ার যে ভূমিদাসেরা, তারা প্রচণ্ড দুর্দশা এবং অত্যাচারের শিকার তারা হয়েছিল। এই সময় সমাজ ছিল সামন্ততান্ত্রিক। কিছু জমিদার ছিল সমস্ত জমির মালিক, আর সমাজের বেশিরভাগ মানুষ, মানে কৃষকদের কোনো জমি ছিল না। শ্রমজীবী মানুষের অবস্থা ছিল খুবই শোচনীয়। সত্যি কথা বলতে দেশে মধ্যবিত্ত বলতে প্রায় কিছুই ছিল না। এক ছিল যারা প্রচুর পয়সার মালিক, মানে জমিদার শ্রেণী, আরেক ছিল কৃষক ভূমিদাসেরা, যাদের অবস্থা ছিল শোচনীয়। যার ফলে সাধারণ মানুষ এই সময় দিশেহারা হয়ে পড়েছিল এবং যার শাসনের বিরুদ্ধে মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল। যার শাসন ব্যবস্থায় রাশিয়ার অবস্থা কেমন ছিল তা আমরা শুনলাম। এই যে যার শাসন ব্যবস্থা, তা ধ্বংস হয়ে গেছিল বা তার সমাপ্তি হয়েছিল 1917 সালের এক বিপ্লবের মাধ্যমে। এই বিপ্লব সংগঠিত হয়েছিল বলশেভিক দলের নেতৃত্বে। তাই এই বিপ্লবকে রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবও বলা হয়ে থাকে। 1917 সালের এই রুশ বিপ্লব ছিল বিশ্বের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা। সত্যি কথা বলতে কি, ফরাসি বিপ্লব যেমনি ছিল একটা যুগান্তকারী ঘটনা, সেই রকমই আরেকটি যুগান্তকারী ঘটনা ছিল এই রুশ বিপ্লব। এই রুশ বিপ্লবের ফলে 300 বছরের জার শাসনের সমাপ্তি ঘটেছিল। এই
রুশ বিপ্লবের পেছনে বেশ কিছু কারণ ছিল। আমরা এবার সেই কারণগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসা যাক রুশ বিপ্লবের রাজনৈতিক কারণ। তোমাদের বইতে হয়তো এখানে কোনো পয়েন্ট করে লেখা নেই, কিন্তু নাম্বার পেতে গেলে তোমরা যদি পয়েন্ট পয়েন্ট করে লেখো তাহলে তোমাদের নাম্বারটা বেশি ওঠার সম্ভাবনা বেশি থাকে। তাই আমি সেইভাবেই বলছি। রুশ বিপ্লবের রাজনৈতিক কারণ কি? স্বৈরাচারী জাততন্ত্র। রাশিয়ায় জাততন্ত্র ছিল এক স্বৈরাচারী শাসনের নামান্তর। এখানে মানুষ হয়ে উঠেছিল বিক্ষুব্ধ, যা রুশ বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। 2 নম্বর পয়েন্ট আমরা দিতেই পারি, সামরিক ব্যর্থতা। আমরা দেখতে পাই 1904-5 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধে রুশ কিন্তু জাপানের মতো ছোট একটা দেশের কাছে পরাজিত হয়েছিল এবং জাপানের এই রাশিয়ার এই সামরিক ব্যর্থতা রাশিয়ার যে মর্যাদা তাকে ভুলুণ্ঠিত করেছিল। 3 নম্বর পয়েন্ট আমরা দিতে পারি নাগরিকদের অধিকারহীনতা। যার শাসনে রাশিয়ার সাধারণ মানুষদের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না, এমনকি সংবাদপত্রের স্বাধীনতাও ছিল না। মানুষদের বিনা বিচারে আটক করা হতো, তাদের জরিমানা করা হতো, নির্বাসন দেওয়া হতো এবং যার ফলে যার শাসনতন্ত্রের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ এবং আতঙ্কিত হয়ে উঠেছিল। 4 নম্বর পয়েন্ট একটা দিতে পারি আমরা রাসপুতিনের কুপ্রভাব। যার দ্বিতীয় নিকোলাস তার রানী আলেকজান্দ্রার দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত ছিলেন। আবার এই রানী আলেকজান্দ্রা ছিলেন রাসপুতিন নামে এক সন্ন্যাসী দ্বারা প্রভাবিত, যার ফলে এই সময় শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। আরেকটা পয়েন্ট আমরা ইচ্ছা হলে দিতে পারি সন্ত্রাস। রুশ বিপ্লব জারকে চাপ দিয়ে ডুমা গঠন করতে সক্ষম হয়েছিল, যার ফলে মানুষের একটা উৎসাহ বেড়ে গেছিল। কিন্তু এরপরে জারের যে প্রধানমন্ত্রী ছিলেন পিটার স্টোপলিন, তিনি ব্যাপক সন্ত্রাস শুরু করেন এবং বলশেভিক দলের হাজার হাজার কর্মীকে তিনি নির্বাসনে পাঠিয়েছিলেন। এই রকম একটা অবস্থায় মানুষের ক্ষোভ চরম আকার ধারণ করে এবং রুশ বিপ্লবকে পুরোপুরি ত্বরান্বিত করেছিল। এবার আমরা আলোচনা করব রুশ বিপ্লবের সামাজিক কারণগুলি সম্বন্ধে। প্রথম পয়েন্ট আমরা দিতে পারি কৃষকদের অবস্থা। রাশিয়ায় কৃষকদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। তারা সুদ, কর, সামন্তপ্রভুদের কর প্রভৃতি মেটাতে গিয়ে তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। বীজ, সার, চাষের উপযোগী যন্ত্রপাতি কেনার অর্থ তাদের ছিল না। কৃষকরা এত দরিদ্র হয়ে গেছিল যে তারা তাদের স্বল্প জমিও বিক্রি করে দিতে বাধ্য হয়েছিল। এরপরে আরেকটা পয়েন্ট দেওয়া যেতে পারে শ্রমিকদের অবস্থা। শিল্প বিপ্লবের ফলে এই সময় রাশিয়ায় অনেক শিল্প কলকারখানা গড়ে উঠেছিল, কিন্তু সেখানে শ্রমিকদের স্বার্থের প্রতি কোনো নজর দেওয়া হয়নি। শ্রমিকদের স্বল্প মজুরিতে কাজ করতে হতো এবং তাদের অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটাতে হতো। আরেকটা পয়েন্ট দেওয়া যেতে পারে রুশীকরণ নীতি
রুশীকরণ নীতি। রুশ সমাজে বিভিন্ন রকমের ধর্ম, জাতি, ভাষা, সংস্কৃতির লোক বাস করত, কিন্তু জাততন্ত্রের সময় দেখা যায় অরুশ যে জাতিগুলি, মানে যেগুলো রুশ জাতি নয়, তাদের ওপর জোর করে রুশ সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে এই সব জাতিগুলি ক্ষুব্ধ হয়ে উঠেছিল। এরপরে আসা যাক রুশ বিপ্লবের অর্থনৈতিক কারণ। এটাকে ছোট করেই লেখা যেতে পারে, এটাকে বড় করে লেখার দরকার নেই। রুশ সমাজে জাততন্ত্রের আমলে বেশিরভাগ জমি ধনী অভিজাত পরিবারের হাতে ছিল। দরিদ্র কৃষক এবং শ্রমিকরা সব ধরনের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল। দেশের যাবতীয় অর্থ কিছু ধনী শ্রেণীর হাতেই, জমিদার শ্রেণীর হাতেই ছিল। ধনীরা আরও বেশি ধনী হয়ে উঠেছিল এবং কৃষক এবং শ্রমিকেরা আরও বেশি দরিদ্র হয়ে পড়েছিল। এই রকম এক অবস্থায়, বা বলা যেতে পারে এই রকম সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট রুশ বিপ্লবকে ত্বরান্বিত করেছিল, এবং যার ফলে আমরা দেখতে পাই রুশ বিপ্লব ঘটেছিল, যা পৃথিবীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা।